নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আসতে চলেছে কামিকা একাদশী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আর কামিকা একাদশীর পুজো ভগবান শিব আর ভগবান নারায়ণ একসাথে যদি পুজো করা হয় তাহলে অনেক রকম মনের মানে প্রায় সকল প্রকারের মনোকামনা পূর্ণ হয়ে যায়। তো কামিকা একাদশী ব্রত কবে পালিত হবে আর সধবা স্ত্রীরা ব্রত পালন করতে পারবেন কি পারবেন না, যদি ব্রত পালন না করেন তাহলে কিভাবে পুজো পাঠ করা উচিত বাড়িতে, এই নিয়েই আজকের ভিডিওটি। আর এই ভিডিওতেই আমরা জানবো যে ডেট, তিথি এবং শুভ মুহূর্ত, তার সাথে পালন করার সঠিক সময়। তো ভিডিওটি পুরো দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখানে সবথেকে প্রথমে আপনাদেরকে পূজা সামগ্রী আমি দেখাচ্ছি, যেখানে ভগবান শিব আর ভগবান নারায়ণের পরিবারের ফটো বা মূর্তি যা আছে তাই নিয়ে নিন। ধূপ দ্বীপ নিয়ে নিন, ফুল নিয়ে নিন, তার সাথে ব্রতকথার যদি বই থাকে তো নিশ্চয়ই নেবেন, যদি না থাকে তাহলে কোথা থেকেও শুনতে পারেন। আর তার সাথে দেখুন, কামিকা একাদশী বা যে কোনো একাদশী হচ্ছে মেনলি ফলাহারি ব্রত, তাই ফলের ভোগ নিশ্চয়ই নেওয়া উচিত। আর হলুদ ফুল, সাদা ফুল যদি পাওয়া যায় তো নিশ্চয়ই ভালো। ভগবান শিবের জন্য এখানে বেল পাতা, আর তার সাথে ভগবান নারায়ণের জন্য তুলসী পাতা, এই জিনিসগুলো মিনিমাম ব্যবস্থা করা উচিত। তাছাড়া রলি, কুমকুম, চন্দন, জল ইত্যাদি আর মাচিস ইত্যাদি ব্যবস্থা নিশ্চয়ই করা উচিত। তো পুজো পাঠের মিনিমাম জিনিস আমি আপনাদের দেখাই, যা দিয়ে খুব সুন্দরভাবে একা বাড়িতে বা প্রবাসে থেকেও সুন্দরভাবে পুজোটা করা সম্ভব। বাড়িতে খুব সুন্দর করে ধুমধাম করে পুরোহিত ডেকে খুব ভালো করে যদি পুজো করাতে পারেন সে তো পরম সৌভাগ্য। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেও কিন্তু খুব সাধারণ আর ছোট্টভাবে পুজোটা করা যায়। তো দেখুন, এখানে সবথেকে আগে ফুলের আসন দিয়ে আমি ভগবান শিব পরিবার, ভগবান শিবজির পরিবার আর তার সাথে লক্ষ্মীনারায়ণের ফটো এখানে রেখেছি। ফটো এই কারণেই রেখেছি যে অনেকের কাছেই মূর্তি থাকে না, তাদের অসুবিধা হবে বুঝতে, তাই জন্য ফটো দিয়েই দেখাচ্ছি। সব থেকে আগে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আর প্রদীপ হলো আমাদের পুজোর সাক্ষী, তাই প্রদীপ জ্বালিয়েই কোনো পুজো করা হয়। একাদশী ব্রততে পঞ্চ রবিশস্য গ্রহণ করা মহাপাপ বলা হয়। চালে এই দিনকে সমস্ত রকমের পাপের বসবাস হয়, তাই যারা চাল গ্রহণ করেন তারা কিন্তু অনেক রকম পাপের ভাগিদার হয়। তাই যারা সধবা স্ত্রীরাও কিন্তু এই ব্রত রাখতে পারেন। সধবা, বিধবা, 12 বছর থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেক মানুষ যারা সজ্ঞানে বিচরণ করছেন এই পৃথিবীতে, তারা কিন্তু প্রত্যেকেই এই ব্রত রাখতে পারেন। শাস্ত্রসম্মত কোনো বাধা নিষেধ কোথাও কিছু নেই, ঠিক আছে। এবার আমি দেখুন জলের ছিটা দিয়ে ভগবানকে স্নান করাবার ভাও করেছি, আর তারপরে ফুল দেব ভগবানকে। ওম পুষ্পম সমর্পয়ামি এই মন্ত্রটা জপ করবে, আর তারপরে কলাবাস্বরূপ বস্ত্র অর্পণ করব। এরপরে আমরা দেখুন টিকা করে দেবো। সবথেকে আগে ভগবান গণেশজিকে টিকা করবেন, তারপরে ভগবান শিবজি, মা পার্বতী, ভগবান নারায়ণ, মা লক্ষ্মী সকলকেই তিলক করা উচিত। মা পার্বতী আর মা লক্ষ্মীকে সিঁদুর অথবা লাল চন্দনের তিলক করবেন, আর বাকিদের সকলকেই, সমস্ত দেবতাকেই এখানে চন্দনের তিলক করা যায়। তো এখানে সকলকে আমি তিলক করার পর এখানে যে একটা ঘটিতে করে একটু জল রেখেছি, এই জলটা কিন্তু রাখা খুব দরকার। আপনাদের আগে বলতে ভুলে গেলাম, এখানে কিন্তু 1 ঘটি জল একটু ফুল দিয়ে নিশ্চয়ই রাখবেন। এই পুজোর পরে এই জলটি সূর্যনারায়ণকে অর্ঘ্য দিয়ে দিতে হয়। এরপরে ভগবান শিবকে এখানে আমি বেলপত্র অর্পণ করেছি, আর তার সাথে ভগবান নারায়ণের জন্য তুলসী মঞ্জুরি, আজকে ভগবানকে তুলসী মঞ্জুরি অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো এখানে আমি একটি একটি করে তুলসী মঞ্জুরি অর্পণ করব, আর সাথেই মন্ত্র বলতে থাকবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ বা ওম শ্রী বিষ্ণু নারায়ণে নমো নমঃ। যা মন্ত্র আপনি জানেন তাই মন্ত্রই বলবেন। মা লক্ষ্মীর আজকে একত্রিত রূপে যদি পুজো করা হয়, শিব পরিবারের একসঙ্গে পুজো করা হয়, তাহলে কিন্তু তা অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত ফলদায়ী। তাই মনের যে কোনো মনোকামনা পূর্ণ করার জন্য আপনারা যদি বিনা ব্রতেও পুজো করতে চান তাহলে শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করে এই পুজো করা সম্ভব। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, দেখুন একাদশী ব্রত সম্পূর্ণ ফলাহারি ব্রত, তাই এখানে পঞ্চ রবিশস্যের দান, ভক্ষণ অথবা পুজোতে ইউজ করা উচিত নয়। তো চলুন এবারে জানা যাক যে কামিকা একাদশী পুজো আমাদেরকে কবে করতে হবে। তো পুজোটা আমি করছি, আপনারা দেখতে থাকুন পুজোটা কিভাবে করছি। খুবই সরল সাধারণভাবে পুজোটা করি। আর এখানে খানিকটা দক্ষিণা নিশ্চয়ই ভগবানকে অর্পণ করবেন, যেটা দ্বাদশীর দিন দান করার পর পালন করা হয়। এবারে এখান থেকে আমি ব্রত কথা পড়ে নেব। আপনাদের কাছে যদি বই না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে শুনতেও পারেন। তো একাদশী তিথি শুরু হচ্ছে 8 আগস্ট, দিন হবে শনিবার, আর সময় থাকছে 1:59 দুপুরবেলা। আর সমাপ্ত হবে 9 আগস্ট, দিন থাকবে রবিবার, আর সমাপ্ত হচ্ছে সকালবেলায় 11:04। উদয়া তিথিতে সবসময় একাদশীর ব্রত পালন করা উচিত, কেননা উদয়া তিথিতে যারা একাদশী ব্রত পালন করেন অথবা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত যারা পালন করেন তারা কিন্তু অত্যন্ত শুভ ফলের অধিকারিণী বা অধিকারী হন। আর পালনের সময়টা এবারে জেনে নিই। 10 আগস্ট সোমবারের দিন
5:50 থেকে 8টা বাজার পর্যন্ত সকালবেলায় পালন করে নেওয়া উচিত। এবার অনেকেরই কোশ্চেন থাকে যে তাহলে যেহেতু রবিবার দিন একাদশী পালন আমরা সোমবার দিন কিভাবে করব। সোমবার দিন আমাদের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের ব্রত, সোমবারের ব্রত পড়েছে। তো সেক্ষেত্রে তুলসী দলযুক্ত জল খেয়ে পালন করে তারপরে আবার সংকল্প নিয়ে শিবের ব্রত শুরু করতে পারেন। লাগাতার দুটো ব্রত যদি করতে না পারেন তাহলে কিন্তু যে কোনো একটা ব্রত আপনারা মানে না করে তার জায়গায় শুধুমাত্র পুজো পাঠ করতে পারেন। তো দেখুন আমার একাদশীর পাঠ করা হয়ে গেছে, আর এরপরে আমি আরতি করে নেব। আরতি সবথেকে আগে ভগবান গণেশের নামে করা উচিত, তারপরেই সবই দেবদেবীর আরতি করা উচিত। তো পালনের উপযুক্ত সময়ে ব্রাহ্মণকে দান করার পর কোনো ভাত, চাল অথবা তুলসী দলযুক্ত জল খেয়ে পালন করা উচিত। তো সোমবারে ব্রতও যারা রাখবেন তারা কিন্তু এইভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তুলসী দলযুক্ত জল খেয়ে পালন করলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় বা হবেও না। আর সারাদিন যতটা সম্ভব মানে না ঘুমানো উচিত। আর দশমীর দিনে দেখুন ননভেজ কোনো রকম, দশমী, একাদশী, দ্বাদশী 3 দিনেই কোনো রকমভাবে ননভেজ, পেঁয়াজ রসুন খাওয়া উচিত নয়। ভূমি শয়ন, ব্রহ্মচর্যের মানে করা, এগুলো শাস্ত্রসম্মত বলা হয়েছে। তো যেটুকু সম্ভব, যতটুকু সম্ভব নিশ্চয়ই পালন করবেন নিয়ম। জেনে শুনে নিয়ম পালন না করাটা কিন্তু অন্যায় হয়। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে সকালবেলায় এভাবে পুজো হওয়ার পর বিকেলবেলাতেও কিন্তু ভগবানকে ভোগ অর্পণ করবেন, তার সাথে সাথে সন্ধ্যা আরতি করা উচিত। আর এইভাবে চৌকি কখন ওঠাবেন, যখন এইভাবে যদি চৌকি পেতে পুজো করেন তাহলে এই চৌকিটা পরের দিন সকালে পারণ হয়ে যাওয়ার পর চৌকি ওঠাতে পারেন। আর দেখুন রবিবার দিন সেহেতু তুলসী মাকে জল দেওয়া হবে না। তো সেক্ষেত্রে সকালবেলায় এবং সন্ধেবেলায় 2 টাইমই দূর থেকে প্রদীপ দেখিয়ে আরতি করা সম্ভব। তো প্রদীপ দেখান, আরতি করুন। আর কিন্তু জল দেওয়া মাকে এই দিন, রবিবার দিন জল দেওয়া হয় না। তাই শনিবার দিনই তুলসী পাতা ছেঁড়াও হয় না কিন্তু এই দিনকে, মানে তুলসী পাতা কিন্তু এই দিনকে পাতা আলাদা করা হয় না গাছের থেকে। তাই যদি পাতার প্রয়োজন হয়, প্রয়োজন তো নিশ্চয়ই হবে, তো সেটা কিন্তু আগেই ব্যবস্থা করে রাখা উচিত। যদি একান্তই ভুলে গেছেন তাহলে তুলসী পাতা কিছু নিচে পড়ে থাকে বা গামলাতে কিছু পড়ে থাকে টবের মধ্যে, সেইগুলোকে মানে চয়ন করে নিন, আর সেইগুলো দিয়েও পুজো করা যায়। তো এখানে আমি সন্ধ্যেবেলাতেও তুলসী মাকে আর বাকি সমস্ত দেববৃক্ষকে এইভাবে আমি ধূপদীপ দেখিয়ে দিই, পুজো করে নিই সন্ধ্যেবেলাটায়। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তো এই সহজ সরল পূজাবিধি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।